আমাদের আজিজুল হক তামিমের যে দলটা আন্ডার 19 দলটা, এই দলটা কার্যত তো আমাদের ফলাফলের জায়গায় হতাশ করলো। যদিও আমি সবসময় বলি যে আন্ডার 19 আন্ডার 13 এই টাইপের দলের ফলাফল নিয়ে খুব বেশি মাথা ঘামাবেন না। আমিও মাথা ঘামাতে চাই না, কিন্তু একটা ধাক্কা তো লাগে। কারণ এই দলটার ওপরে অনেক দিন পরে 2022-এর পরে আমরা একটা প্রপার আশা করছিলাম। 2024 সাল থেকে এই দলটাকেও ওই 2022 দলের মতো করে সুন্দর করে গড়ে তোলা হচ্ছিল, একসঙ্গে খেলতেছে এরা অনেক দিন ধরে। তামিম নিজে খুব ভালো লিডার, সে অলরেডি বিভিন্ন ফরম্যাটে সিনিয়র লেভেলে ক্যাপ্টেন্সি করে ফেলছে। ফলে একটা ধারণা ছিল যে আমাদের এই দলটা আর কিছু না হোক, জিততে শিরোপা জিতুক বা না জিতুক, মিরাজের রেজাল্টটাকে টপকাবে, বা হয়তো কে জানে আকবরের রেজাল্টটাকে ছুঁয়ে ফেলবে বা ফাইনাল খেলবে, এরকম একটা প্রত্যাশা আমাদের ছিল। এটা লুকায় লাভ নাই, এরকম একটা প্রত্যাশা ছিল। সেটা হয় নাই। বাংলাদেশ শেষ পর্যন্ত সুপার 6 থেকে ছিটকে গেছে। এখন এই ছিটকে যাওয়াটা আমাদের জন্য দুঃখজনক। যতই বলি যে ফলাফল ব্যাপার না, দুঃখ লাগে, সবাই অনেকে রাগও হয়েছেন। কিন্তু আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। মূলত এই দৃষ্টি আকর্ষণটা আমার ছোট ভাই সাদিদ ও করছে। ডক্টর সাদিদ ও খুব ভালো ক্রীড়া লেখক, স্পোর্টস নিয়ে খুব ভালো খবরাখবর রাখে। সাদিদের একটা পেজও আছে। সাদিদই মূলত দৃষ্টি আকর্ষণটা করছে। যেই যে জিম্বাবুয়েতে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলতে যে বাংলাদেশের ছেলেরা, আজিজুল হক তামিমের যে টিমটা, এই টিমটা কি অমানবিক পরিস্থিতির মধ্যে পড়ছিল, কি অমানবিক এবং অনিজ্য একটা টুর্নামেন্ট খেলে আসতে হলো তাদের। সেই ঘুরে ফিরে একই কথা, সেই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড মানে আইসিসি, এই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এবং ইন্ডিয়ার ডমিনেন্সের কারণে আমাদের টিমটাকে কি অমানবিকতা সহ্য করে আসতে হয়েছে, সেই জিনিসটা আজকে একটু বলি। দেখেন, দুটো আপ্তবাক্য আমি শুরুতেই মেনে নিচ্ছি। এক নাম্বার হচ্ছে, আমি নিজে যেটা সবসময় বলি যে বয়সভিত্তিক দলের রেজাল্ট নিয়ে হাউখাউ করার কিছু নাই, সেই হাউখাউ করতে চাই না। 2 নাম্বার আপ্তবাক্য হচ্ছে যে কোনো হারের কোনো এক্সকিউজ হয় না। সেটা যদি আপনার এমনও হয় যে পরিস্থিতির ক্ষেত্রে আপনাকে আগুনের ভিতরে দাঁড়ায় খেলতে হচ্ছে, ম্যাচ শেষে আপনি এটারে এক্সকিউজ হিসাবে বলতে পারবেন না। ফলে আমি এই দুটোর কোনোটাই করতেছি না। আমি এক্সকিউজও দিচ্ছি না যে বাংলাদেশের উপরে একটা অমানবিক পরিস্থিতি তৈরি করা হয়েছিল বলে আমাদের টিম হেরে গেছে, তা না। ভালো খেললে আমরা নিশ্চয়ই জিতে যেতাম। কিন্তু কথা হচ্ছে, আদৌ কি ভালো খেলা সম্ভব ছিল? বাচ্চা বাচ্চা ছেলেদের যে পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। দেখেন, আমাদের টিমটা খেলছে হচ্ছে তার ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড ম্যাচ, প্রতি একটা ম্যাচ জিম্বাবুয়ের হারারেতে আর একটা ম্যাচ বুলায়েতে, এভাবে খেলছে। এমনকি প্রস্তুতি ম্যাচটাও আমাদের খেলতে যেতে হয়েছে হারারে থেকে 6 ঘন্টা জার্নি করে একটা জায়গায়। গ্রুপ পর্বে আমাদের ম্যাচগুলো ছিল হারারে বুলাওয়ে, বুলাওয়ে হারারে, এরকম করে। এখন এইসব ক্ষেত্রে আইসিসি টুর্নামেন্টে সাধারণত ডোমেস্টিক ফ্লাইটের ব্যবস্থা করা হয়, এবার করা হয় নাই। এবার আমরা কোনো ডোমেস্টিক ফ্লাইট পাই নাই, আমাদেরকে বাসে জার্নি করতে হয়েছে। একটা পর্যায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজে নিজে নিজের পয়সায় ফ্লাইটে ছেলেদের বুলাওয়েতে পাঠাইছিল। ওটা একটা বার মাত্রই হয়েছে, বাকি প্রত্যেকবারই হয়েছে এমন যে জার্নি করছে 9-9-18 ঘন্টা জার্নি করছে, জার্নি করে এসে 24 ঘন্টার মধ্যে নেক্সট ম্যাচটা খেলতে মাঠে নামতে হয়েছে, এবং সেই ম্যাচ জিতে বাংলাদেশ আবার সুপার 6-এও চলে গেছে। এরকম প্রতিবার হয়েছে, প্রতিবার হয়েছে। আমরা গ্রুপ পর্বে এবং সুপার 6-এ যতগুলো ম্যাচ খেলছি প্রত্যেকটার আগেই অলমোস্ট আমাদের জার্নি করতে হচ্ছে, এবং সেই জার্নিটার পরিমাণ কেমন? হারারে থেকে বুলাওয়ের দূরত্ব হচ্ছে 6 ঘন্টা। এটা হচ্ছে কাগজ কলমের দূরত্ব, কিন্তু আমাদের যেসব সাংবাদিকরা বা খেলোয়াড়রা জিম্বাবুয়েতে গেছেন, আমাদের তো খেলোয়াড়রা সবচেয়ে বেশিবার একসময় জিম্বাবুয়েতে গেছে, তারা সবাই বলছে বাসে গেলে 9-10 ঘন্টা কমে সম্ভব না। তো 9-10 ঘন্টা জার্নি, এটা আজকের দিনে ফিজিবল একটা ব্যাপার ক্রিকেটারদের জন্য? এখন ঘটনা হচ্ছে কি, এই পরিস্থিতি যদি সবার জন্য হতো তাহলে তো এটা আলোচনার কোনো বিষয়ই হতো না। কারণ লেভেল প্লেইং ফিল্ড কি? লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে যদি কঠিন হয় সবার জন্য একই পরিস্থিতি হবে। ওই যে ধরেন লাপাজে গিয়ে যখন ফুটবল ম্যাচ খেলতে হয়, তখন দুদলকেই তো লাপাজেই খেলতে হয়, দুদলই ওই অক্সিজেন স্বল্পতার মধ্যেই খেলে। তারপরেও কিন্তু ওখানে কথা হয় যে বলিভিয়ানরা যেহেতু লাপাজের ওয়েদারের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে একটু মানায় নিতে বেশি পারে, কারণ ওদের দেশের জায়গা, অন্য দেশের চেয়ে ওরা একটু ফেভার বেশি পায়। এই কারণে ফিফা একাধিকবার এই ভেন্যুটা বাতিলেরও উদ্যোগ নিয়েছে। এখন লেভেল প্লেইং ফিল্ড মানে মিনিমাম এতটুকু যে সবগুলো দল একই রকম সুবিধা
বা একই রকম অসুবিধা পাবে। কিন্তু আপনি দেখবেন এবার আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ছাড়া কাউকে এই জার্নিটা করতে হয় নাই। এই যে ডোমেস্টিকে ফ্লাইট দেওয়া হবে না, এটা মূলত বাংলাদেশের উদ্দেশ্যেই করা একটা আইন। কারণ কারোর তো ডোমেস্টিক ফ্লাইট আর দরকার হয় নাই। পাকিস্তান সুপার 6 পর্যন্ত তাদের সবগুলো ম্যাচ একটা ভেন্যুতে খেলছে। তারপরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড যতগুলো বড় দল আছে সবাই সিঙ্গেল ভেন্যুতে তাদের গ্রুপ ম্যাচ, সুপার 6 ম্যাচ পুরোটা শেষ করতেছে। পাকিস্তানও তাদের গ্রুপ ম্যাচ, সুপার 6 ম্যাচ শেষ করে সেমিফাইনাল খেলতে যাচ্ছে, নাকি কোয়ার্টার ফাইনাল খেলতে যাচ্ছে। বুলাওয়েতে তাদের প্রথম হারারে ছাড়তে হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে। ইন্ডিয়া কিন্তু এখনো পর্যন্ত এই যে সুপার 6 শেষ হয়ে পরের রাউন্ড শুরু হলো, এখনো পর্যন্ত তাদের ওই ভেন্যু ছাড়তে হয় নাই। মানে তারা প্র্যাকটিস ম্যাচ থেকে শুরু করছে, শুরু করে গ্রুপ পর্ব, সুপার 6, এখন পরে নকআউট রাউন্ড, এই রাউন্ড পর্যন্ত তারা একটা ভেন্যুতেই খেতেছে। 1 ইঞ্চি জার্নি করা লাগে নাই, শুধু হোটেল থেকে ভেন্যু, এই এতটুকু হচ্ছে তাদের জার্নি। এই দৃশ্যটা আপনি আগে, এই গল্পটা আপনি আগেও শুনছেন না? গত কয়েক বছরে এই গল্পটা বারবার শুনছেন না? এক ভেন্যুতেই খেলতেছে ইন্ডিয়া, বাকি সবাইকে ট্রাভেল করতে হচ্ছে, শুধু ইন্ডিয়া ট্রাভেল করতে হয় না কখনো। আপনি দেখছেন 2024 টি20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া তাদের সব ম্যাচ নিউ ইয়র্কে খেলছে, সব ম্যাচ, একেবারে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ থেকে শুরু করে শেষ পর্যন্ত সব ম্যাচ নিউ ইয়র্কে খেলছে। অন্যান্য দলও কম বেশি এক ভেন্যুতে থাকতে পারছে। ইভেন বাংলাদেশও গ্রুপ পর্বে এক ভেন্যুতে খেলছিল, সেখান থেকে বাংলাদেশ পরের পর্বগুলোতে একটু ট্রাভেল করতে হয়েছে। ওইবার পড়ছিল কোপটা শ্রীলঙ্কার উপরে। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলছে, মানে একটা ম্যাচ খেলে খেলে আরেক ভেন্যুতে যায়, রেস্ট না নিয়ে ম্যাচ খেলতে শুরু করে, আবার পরের ম্যাচ। ওভার গেছিল ঝড়টা শ্রীলঙ্কার উপর থেকে। এবার এই লাস্ট যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হলো, চ্যাম্পিয়ন্স ট্রফিটা হওয়ার কথা তো পাকিস্তানে, এখন পাকিস্তানে 3টা ভেন্যুতে খেলা, লাহোর, করাচি আর কোথায় রাওয়ালপিন্ডি বোধহয়, 3টা ভেন্যুতে খেলা। মানে সব দলকে কম বেশি ট্রাভেল করতে হবে। এক সিটি থেকে পাকিস্তানে, এক সিটি থেকে আরেক সিটির দূরত্বও অনেক, এটাও একেবারে কম না। কিন্তু ইন্ডিয়া কি করলো? ইন্ডিয়া তো চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলতে গেল না, ইন্ডিয়াকে বিকল্প ভেন্যু হিসাবে দেওয়া হলো দুবাই। এখন ইউএই না, শুধু দুবাই দেওয়া হলো, এবং দুবাইয়ের শুধুমাত্র আইসিসি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, এই একটা ভেন্যুই। এমন না যে ইন্ডিয়ার ম্যাচগুলো ঘুরায় ফিরায় কয়েকটা ভেন্যুতে দেওয়া হলো। ইন্ডিয়া কিন্তু আদ্যপান্ত ম্যাচ খেললো, পাকিস্তান হোস্ট হয়ে পাকিস্তান উড়ে গেল দুবাইতে ইন্ডিয়ার বিপক্ষে খেলতে। এবার এই যে সমস্ত ম্যাচ ইন্ডিয়া খেললো একটা ভেন্যুতে, ওখানে একটা মারাত্মক বিতর্কও তৈরি হয়েছিল, যেটা একটা গ্লোবাল ইভেন্টের চরিত্র হইতে পারে না। ইন্ডিয়া যখন নিউ ইয়র্কে এক ভেন্যুতে সবগুলো টি20 বিশ্বকাপের ম্যাচ খেলে, ইন্ডিয়া যখন দুবাইতে এক ভেন্যুতে সবগুলো চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলে, তার মানে হচ্ছে তারা যে কোনো এক প্যাটার্নের একটা টিম নিয়ে ওখানে যেতে পারে। ট্রাভেলার হেক্টিকনেস তো আছে, যেটা সাফারিংস এবার আমাদের আন্ডার 19 বাচ্চারা মারাত্মক করলো। এছাড়া কতগুলো ক্রিকেটীয় অ্যাসপেক্টও আছে কিন্তু, যেটা ভয়ানক সুবিধা দেয় একটা টিমকে। আপনি যদি একটা নির্দিষ্ট ভেন্যুতে গ্লোবাল টুর্নামেন্ট খেলতে যান, তার অর্থটা বোঝেন। তার অর্থ হচ্ছে যে আপনাকে টিমটা ভারসাম্যপূর্ণ না করলেও চলবে। একটা টিম যখন কোনো গ্লোবাল ইভেন্ট খেলতে যায়, তখন ওই সিলেক্টরদের একটা বড় দুশ্চিন্তা থাকে ভিন্ন ভিন্ন ভেন্যু এবং ভিন্ন ভিন্ন উইকেটে খেলা। একই শহরেও দুটো ভেন্যু হলে দুটো ভেন্যুর উইকেটের চরিত্র, কন্ডিশনের চরিত্র একটু ডিফারেন্ট থাকে। আর এখানে তো এক শহরে হয় না, ভিন্ন ভিন্ন শহরে হয়। রাওয়ালপিন্ডিতে হচ্ছে, করাচিতে হচ্ছে, লাহোরে হচ্ছে, বা আমেরিকায় যখন হলো নিউ ইয়র্কে হচ্ছে, তারপরে সে কোথায় ওয়েস্ট ইন্ডিজের এক দ্বীপে গিয়ে হচ্ছে, সেন্ট লুসিয়ায়। মানে এক এক জায়গায় এক এক রকম কন্ডিশন, কোথাও একটু মুভমেন্ট থাকবে, কোথাও একটু বাড়তি পেস থাকবে, কোথাও আবার একটু টার্ন থাকবে, কোথাও একদম সেই হাইওয়ে থাকবে। মানে আপনাকে সব ধরনের ভারসাম্য নিয়েই ওই 15 জনের দলটা তৈরি করতে হবে। এটা করতে গিয়ে যেটা হয় যে নির্দিষ্ট একটা দিকে শক্তিশালী টিম করা যায় না। কিন্তু আপনি যদি একটা নির্দিষ্ট ভেন্যুতে খেলার নিশ্চয়তা পান, তাতে কি হয়? ধরেন দুবাইতে যখন ইন্ডিয়া খেলার নিশ্চয়তা পেল যে ফাইনাল পর্যন্ত আমরা দুবাইতে খেলতে পারবো, যদি ফাইনালে যাই, গেল তারা ফাইনালে, তার মানে আমাদেরকে আসলে খুব বেশি পেস বোলার নিতে হবে না। আলটিমেটলি তারা কিন্তু তেমন কোনো পেস বোলার ছাড়াই ওই টুর্নামেন্টটা খেলছে। তারা শুধু স্পিনার নিয়ে গেছে এবং সেই সব ব্যাটসম্যানকে চুজ করছে যারা স্পিন খুব ভালো খেলতে পারে। মানে এমনও হয়েছে, আমি এই মুহূর্তে নাম মনে করতে পারতেছি না, যে ইনফর্ম ব্যাটসম্যান কিন্তু সে যেহেতু স্পিনের বিপক্ষে খুব একটা ভালো না, তারে ওরা রাখে
স্পিনের বিপক্ষে ভালো এরকম ব্যাটসম্যান নিয়ে গেছে। মানে পুরোটা একটা দ্বিপাক্ষিক সিরিজের একটা নির্দিষ্ট ম্যাচের জন্য টিম ডিক্লেয়ার করলে যেরকম হয় সেরকম একটা টিম নিয়ে ইন্ডিয়া খেলতে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেছে, এবং সেরকম একটা টিম নিয়ে ইন্ডিয়া খেলতে গিয়ে টি-20 বিশ্বকাপ জিতে গেছে। এটার কারণ হচ্ছে তারা একটা ওয়ান সাইডেড টিম নিয়ে যেতে পারছে। তারা আগে থেকে জানে আমার ভেন্যু বদলাবে না, আমার কন্ডিশন বদলাবে না, আমার উইকেট বদলাবে না, ফলে আমরা নির্দিষ্ট স্ট্রেংথের টিম নিয়ে গেলেই আমি চ্যাম্পিয়ন, আমাকে কেউ আটকাইতে পারবে না, অন্যরা যে সুযোগ পাবেই না। অন্য টিম দুইটা স্পিনার নেওয়ার বিলাসিতা দেখাইতে পারে নাই, সেখানে ইন্ডিয়া 4টা স্পিনার ইউজ করছে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কারণ অন্য টিম দুইটা স্পিনার নিলে যখন পেস বা সহায়ক উইকেটে যাবে তখন কি করবে, মার খেয়ে বুত হয়ে যাবে। এই সুবিধাগুলো ইন্ডিয়াকে দিতে গিয়ে কোনো না কোনো টিমের উপর দিয়ে ভয়াবহ সাফারিজ চায় গ্লোবাল টুর্নামেন্টে। আপনি যখন ঠিক করে রাখবেন যে একটা টিম ইন্ডিয়া, তাকে ওই ভেন্যু থেকে আপনি সরাবেন না, একেবারে গ্রুপ পর্ব প্রস্তুতি পর্বের ম্যাচ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত একটা ভেন্যুতেই রাখবেন, তার মানে আপনি তো তখন আর সূচিতে ভারসাম্য রাখতে পারবেন না। আপনি ফিফার সূচিগুলো দেখেন, সবাইকে এমনভাবে রোটেট করা হয় যেন সবার জার্নির পরিমাণ একই রকম হয়। এখন কোনো একটা টিম যদি গো ধরে যে না আমি মোটে জার্নি করব না, তখন তো কাউকে না কাউকে তার কাছে খেলতে আসতে হবে, তার মানে তার জার্নিটা বেড়ে যাবে, তার ওই ট্রাভেলটা বেড়ে যাবে। ঠিক এই ঘটনাটা প্রতি বিশ্বকাপে প্রতিটা গ্লোবাল ইভেন্টে অন্য কোনো একটা টিমের হচ্ছে, যেটা একবার শ্রীলঙ্কার হচ্ছে, এবার এটা বাংলাদেশের হলো, বাংলাদেশ আন্ডার 19 দলের হলো। এখন আমি আবারও বলি, বাংলাদেশ আন্ডার 19 দল সুপার 6 খেলে বিদায় নিছে, এটার জন্য কোনোভাবেই আমি ট্রাভেলকে এক্সকিউজ করতে রাজি না, এবং এটার জন্য আমি এই আন্ডার 19 টিমকে খুব একটা ইয়েও করবো না, যে তোমরা কিছু পারো না এই টাইপের কথা বলবো না। না এই রেজাল্টের খুব একটা গুরুত্ব আছে, না হচ্ছে আমাদের এই ট্রাভেলকে অজুহাত বানানো যাবে, দুটোর কোনোটাই এই লেভেলের খেলার জন্য সত্যি না। অজুহাত জিনিসটা তো কোনো লেভেলের খেলার জন্য চলবে না। কিন্তু আপনি শুধু মানবিক জায়গা থেকে দেখেন যে আমাদের 15টা ছেলে যারা এখনো 20-এর আশেপাশে ঘোরাফেরা করতেছে, যারা বাচ্চা মানুষ, তারা একটা গ্লোবাল টুর্নামেন্ট খেলতে গিয়ে এই ভয়ানক হেক্টিক একটা ট্রাভেলের মধ্যে পড়লো, এবং ওই ইনফিনিটি কমপ্লেক্স নিয়ে চারদিকে তাকায় তাকায় দেখলো যে আমরা কত গরিব, আমাদেরকেই শুধু দৌড়ায় বেড়াইতে হচ্ছে, আর ওরা কত বিলাসী, ওরা কত ভালো আছে, ওরা এক জায়গায় থাকে সব ম্যাচ খেলতেছে। মানে ওদের জীবনের পথ চলাটাই শুরু হলো এই বৈষম্যের শিকার হয়ে। এই বৈষম্যটা দেখে ওরা শারীরিকভাবে কতটা কষ্ট পাইছে সেটা আমার মনে হয় বেশি কষ্ট লাগতেছে যে ছেলেগুলো জীবনের প্রথম আউটিংয়েই বুঝে ফেললো যে পৃথিবীটা কতটা বৈষম্যপূর্ণ, এবং আগামী দিনে ওদেরকে কি সব ভয়াবহ বৈষম্যের মুখোমুখি হতে হবে। যাই হোক, আশা করি যে তামিম রেজওয়ানদের এই যে দলটা, এই যে একটা অগ্নিগর্ভ পরিস্থিতিতে শুরু করলো, এই শিক্ষাটা অন্তত থেকে যাবে তাদের, যে বাকি জীবনে কখনোই কমফোর্ট পাবে না, কখনোই না। তার বোর্ডও তার হয়ে কথা বলবে না, বিসিবি কোনোদিন চেষ্টা করবে না যে কিভাবে বাচ্চাদের কষ্ট কমানো যায়, আইসিসির সঙ্গে সেটা নিয়ে দেন দরবার করবে না। তারা এখনই শিখে গেল যে তারা একা, তাদের পাশে আসলে আর কেউ নাই। এইটা অন্তত ভালো হয়েছে। এই জন্য আমি একটা অভিনন্দন জানায় রাখি তামিমের দলটাকে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।